দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ, গণ অভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। রাত ৮:১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২০২৪-এর গণ অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, প্রত্যাশা, প্রাপ্তি এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক আছেন। আমি শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন হুমাম কাদের চৌধুরী, বিএনপি নেতা, আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু আসতে চাই যে জুলাই ঘোষণাপত্রে আমরা বেশ কিছু ২৮টি দফা আমরা লক্ষ্য করেছি এবং সেখানে বেশ কিছু ঘোষণা আছে যে শহীদদেরকে জাতীয় বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি ঘোষণা আছে এবং ২০২৪ যে ছাত্র গণ অভ্যুত্থান সেটিকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, যেটি নির্বাচিত পরবর্তী সরকার আসলে সেখানে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আপনার মন্তব্য দিয়ে একটু শুরু করতে চাই। না, এটা তো আসলে খুবই প্রত্যাশিতই ছিল, কারণ আপনি দেখেন জুলাই মাসে, গত বছরের জুলাই মাসে অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনটা যদি খুব আইন মেনে হতো তাহলে তো আন্দোলনই হতো না। আইন মেনে কখনো আন্দোলন হয় না, কিন্তু একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল, চেপেছিল একটা শাসক, যাকে আমরা স্বৈরাচারী শাসক বলছি, তার বিদায় তো সে তো তার মতো করে আইন বানায় নেয়। সেই আইন মানলে তো তাকে আপনি সরাতে পারবেন না, কিন্তু আইন তো ভাঙা হয়েছে। এখন এটা মনে করেন আজকের থেকে ১৫ বছর ২০ বছর পরে যদি কেউ এসে জিজ্ঞাসা করে তুমি যখন আইন ভাঙলা কেন, তোমার কারণে ওই লোকটা মরল কেন, এখন ওইটা যে ওই সময়ের জন্য প্রয়োজন ছিল, এ ধরনের তো একটা স্বীকৃতি প্রয়োজন আছে। না হলে এই লোকগুলো কি করবে? এই লোকগুলো একটা অনিরাপত্তা, এক ধরনের আতঙ্ক নিয়ে থাকবে নাকি? কাজে এটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব। এটা আসলে আরও আগে ঘোষণা করা উচিত ছিল, আরও অনেক আগে। এটা ১ বছর প্রায় ৮ মাস পরে এসে ঘোষণা করা হলো, কারণ গত আপনার অগাস্টের পরের থেকে এটা ঘোষণা করা প্রয়োজন ছিল। তারপরে ছাত্ররা একসময় চাপ দিল যে ৩১শে আগস্ট তারা ঘোষণা করেই দিবে। তারপরে সরকার তাদেরকে বোঝালো না এখন এইভাবে করো না, আমরা সব দলের সঙ্গে মিলে করব। তারপরে তারা ১৫ দিন সময় নিল যে আমরা ১৫ দিনের মধ্যে কাজটা করে ফেলবো। এবং আমি যতদূর জানি প্রায় সকল রাজনৈতিক দল, তাদের কাছে এটা কপি দেওয়া হয়েছিল। তারা তাদের মতো করে দেখে, কেউ মতামত দিয়েছে, কেউ মতামত দেয়নি, যার যার মতো করে তারা দেওয়ার ২ দিন ৩ দিনের মধ্যে সব তারা কিন্তু গভর্নমেন্টের কাছে ফেরত দিয়ে দিচ্ছে। এবং আমি মনে করি যেটা তখনই ঘোষণা করা উচিত ছিল। সরকার স্লো গেছে, কেন স্লো গেছে আমি জানি না। ১৫ দিনের কাজ তারা ৮ মাস ধরে করছে। এটা এই সরকারের ক্যারেক্টার, তারা এরকমই করে, একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি মনে করি এদেরকে। তো তারা এটা ঠেলে ঠেলে এই পর্যন্ত নিচ্ছে। তারপরে আজকে টিপ টিপ বৃষ্টির মধ্যে এটা ঘোষণা করে দিছে। এবং তারপরেও আমি খুশি যে এইটা ঘোষণা করার প্রয়োজন ছিল আরও আগে, তারপর তারা করেছে। ভালো ভালো জিনিস। ভেতরে আমি যতটুকু শুনেছি, এটা যে এই ৮ মাস ধরে যে এত সুন্দর করে গুছিয়ে করছে এরকম মনে হয় নাই। আমার ভেতরে পুরো টেক্সটটা আমার কাছে খুব খুব গবেষণা করে করছে তাও মনে হয় না আমার কাছে। কিছুটা কাঁচাই মনে হয়েছে আমার কাছে এই লেখাগুলো, সাবজেক্টগুলো যেভাবে ধারা বর্ণনা করছে একটার পর একটা। তো যা হোক, তারপরেও আমি হ্যাপি। একটা জিনিস তো থাকা দরকার, একটা আইনগত ভিত্তি তো থাকা দরকার। এখন তো আপনি ধরেন ওই সময় হয়তো একজন যে একটা গাড়ি ভাঙছে, এখন ওই গাড়ি ভাঙার অপরাধে আপনি আমাকে ধরতে পারবেন না। সে তোমাকে বলতে পারবে যে ওই সময়টার জন্য এটা প্রয়োজন ছিল, তা না হলে এই সরকারকে আমরা নামাতে পারতাম না, তাই না? সেইভাবে আমি মনে করি এটা ঠিক আছে। এবং এটাকে আমাদের সংবিধান, আগামী যে সংবিধান আসছে সেই সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে, তফসিল হিসেবে থাকবে সেটা। এটাও ভালো, কারণ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু তফসিলেই ছিল, কাজে সমস্যা নেই। এবং এই যে এটার মধ্যে সবচেয়ে যেটা বড় কাজ যেটা হয়েছে আমি বলবো, সেটা হলো প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করেছেন, দেখলাম ওনার পাশে বিএনপি মহাসচিব আছেন, অন্য অন্য পলিটিক্যাল পার্টি আছে। এটা কিন্তু একটা আপনার একটা জাতীয় ঘোষণার মতো হয়ে গেছে আর কি। এটা আমার কাছে মনে হচ্ছে এটা ভালো কাজ করতে পারছে সরকার। ধন্যবাদ। আমি জনাব হুমাম কাদের চৌধুরী আপনার কাছে আসি। স্বাধীনতার পরে সবচেয়ে বড় বেশি রক্তক্ষয়ী যে আন্দোলন ২৪-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে ঘোষণাপত্র আমরা আজকে দেখলাম, আপনি নিজেও দেখেছেন, আসলে এটা নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা সবাই দেখলাম আজকে। আমার মনে হয় যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে এই ঘোষণাটি দেখেনি। মাসুদ ভাইয়ের সাথে আমি একমত যে হ্যাঁ, অবশ্যই অনেক খুশি হয়েছি। তবে আসলে এখনো ওরকম সময় পাইনি তো বিবেচনা করার, এটা নিয়ে একটু গবেষণা করা দরকার আছে যে
ডক্টর ইউনূস সাহেব কি বলেছে, 28টা পয়েন্টস উনি দিয়েছে। ওটার মধ্যে আমার কাছে এসেছে যে 25 নম্বরের মধ্যে উনি নির্বাচনের কথা বলেছে। আমার মনে হয় যে এই 28টা পয়েন্টই 1 বছর যে লাগলো এগুলাতে আমাদের একটা ফাইনালাইজ করে একটা ড্রাফট হিসাবে আসা, আমার মনে হয় যে একটু অনেক বেশি সময় লেগে গেছে। এটা নিয়ে অনেক তালবাহানা হয়েছিল, এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমার মনে হয় যে যারা নতুন দল গঠন করেছে তারা অনেক আগেই বলেছিল যে এই ঘোষণাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো। আমরাও একই মতে ছিলাম যে ঘোষণাটা যদি যত জলদি হওয়া যায় তত ভালো আমাদের জন্য, আমরা আগাতে পারতাম, হয়তো নির্বাচনের ডেটও হয়তো আরও সামনে চলে আসতো। আশা করছি যে কিছুটা পড়াশোনা করে বুঝতে পারবো যে ভিতরে কি আছে। তবে বাংলাদেশের জাতির যারা আছে আমরা সকলেই আশা করছিলাম যে এটার মাধ্যমে আমরা একটা খুব ক্লিয়ার পিকচার পাবো যে সামনের নির্বাচনটা কীরকম হতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস নিয়ে আশা করছিলাম যে গত 1 বছরে যে ঘটনাগুলি ঘটেছে ওগুলাকে নিয়েও কিছু বিবেচনা করা হবে এই ঘোষণাপত্রের মধ্যে, ওগুলা কিন্তু এখানে আসেনি। নিশ্চয়। আমি পরবর্তী প্রশ্নে যেতে চাই। আপনি বা আপনার দল, আপনারা গত 16 বছর ধরে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, লড়াই করেছেন, অভ্যুত্থানে সরাসরি আপনারা ফ্রন্ট লাইনে ছিলেন। আমরা একটু এই অভ্যুত্থানটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে আমাদেরকে অনেকবার করে বলা হচ্ছে যে এই জুলাই আন্দোলনটা, আজকে 36শে জুলাই, আমরা সকলেই এটাকে মেনে নিয়েছি 36শে বর্ষপূর্তি। তবে আন্দোলনটা কিন্তু 16 বছর ধরে হয়েছে। এই আন্দোলন শুরু করেছিল কিন্তু বেগম খালেদা জিয়া, ওনার ঘোষণার মাধ্যমেই কিন্তু আমরা মাঠে নেমেছিলাম। পরবর্তীতে অনেক কিছু ঘটে গেছে, অনেক মানুষ, অনেক নেতাকর্মী আমাদের যারা প্রাণ দিয়েছে এই আন্দোলনের মাধ্যমে, তাদেরকে স্মরণ করছি আজকে। আমরা জানি যে আজকের দিনটাতে 1 বছর আগে 290 জন বোধহয় মারা গিয়েছিলেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল 5 আগস্টে 290, আমি যদি ঠিক পড়ে থাকি, 290 জন মারা গিয়েছিলেন। তাদেরকে আজকে স্মরণ করা হয়েছে। তার সাথে সাথে আমার মনে হয় যে এই গত 16 বছরের মধ্যে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকেও স্মরণ করা উচিত ছিল। আমরা ওটা দলীয়ভাবে তো সবসময় স্মরণ করি, তবে এই জিনিসটার মধ্যে যদি ঘোষণাপত্রের মধ্যে থাকতো আমরা খুশি হতাম। এই ফ্রন্ট লাইন যে কথাটা আপনি বললেন না, হ্যাঁ, ফ্রন্ট লাইনে বিএনপি ছিল। বিএনপির সাথে আমাদের জোটের মধ্যে যারা ছিল, জামাতে ইসলামীও ছিল আমাদের সাথে। আমরা সকলেই কিন্তু একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার হিসাবে কাজ করেছি। পরবর্তীতে যখন এই আপনার কোটা আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু আমাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছিল, আমাদের হাইকমান্ডের থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে আপনারা কিন্তু ফ্রন্ট লাইনে আর থাকতে পারবেন না। আপনি জানেন, আপনার হয়তো মনে আছে যে শেখ হাসিনা এবং তার দল কিন্তু বারবার করে বলতো যে এটা তো আসলে স্টুডেন্টদের আন্দোলন না, এটা বিএনপি জামাতের এক ষড়যন্ত্র, এটা তাদের আন্দোলন। সেই কারণে আমরা ফ্রন্ট লাইনে থেকে আমরা পিছিয়ে চলে আসলাম। আমরা সবসময় জয়েন্টলি কাজ করেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অনেক অডিও বের হচ্ছে, অনেক ভিডিও বের হচ্ছে, যেখানে যারা বর্তমানে এনসিপির নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আমাদের ছাত্র নেতারা কিন্তু বেশ রেগুলারলি যোগাযোগে ছিল। প্রতিটা মুভমেন্টের মধ্যে, প্রতিটা আন্দোলনের সাথে কিন্তু আমরা সরাসরি একসাথে কাজ করেছি। আশা করি যেভাবে করে আজকে এনসিপিকে হাইলাইট করা হচ্ছে, আর যারা এনসিপির নেতৃত্ব যে তাদেরকে হাইলাইট করা হচ্ছে, আশা করছি যে আমাদের যারা নেতাকর্মীরা ছিল তাদেরকেও সামনে হাইলাইট করা হবে। ধন্যবাদ। আমি যারা মাসুদ কামাল আপনার কাছে আসি, যে আসলে একই রকম প্রশ্ন আসলে অভ্যুত্থানটিকে আপনি কিভাবে দেখেন? এই যে অভ্যুত্থানটি মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী আন্দোলন বলা যায় এটা কি? ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। এটা মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী আন্দোলন এটাই ছিল। কারণ 90-এর যে গণঅভ্যুত্থানটা যেটা হয় আর কি, এরশাদ বিরোধী আন্দোলনটা, সেই আন্দোলনে তো আমি সরাসরি ছিলাম, তখন তো মাত্র আমার ছাত্রত্ব শেষ হয়েছে আর কি। সেটাও কিন্তু এরকম হয় না, এটা অনেক বেশি, এটার মধ্যে একদম মানুষের ইনভলভমেন্ট বেড়েছিল। ওটাকে বরং আমি নগর কেন্দ্রিক আন্দোলন বলবো, এরশাদের বিরুদ্ধে আন্দোলনটা, এটা সারা দেশ ইনভলভ হয়ে গেছিল। এখানে যে জিনিসটা থেকে খুবই দুঃখজনক আমি বলবো আর কি, সেটা হলো এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য ইদানিং আমরা যে একটা খামসি বুঝেন, খামসি দেখছি, এটা আমাদের খুব বেদনা দেয়। ওই দিন দেখলাম জামাতের নায়েবে আমির তাহের সাহেব বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন, দিয়ে উনি বলছেন যে এই আন্দোলনের পুরো আন্দোলনটার নেতৃত্বে আমরা ছিলাম, জামাত ইসলাম ছিল, ওনাদের মাধ্যমে ওনারা ইনস্ট্রাকশন দিত এবং ছাত্র শিবির তারা
বলতো, এবং তাদের প্ল্যান অনুযায়ী তাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে। উনি আবার এটা একদম সুন্দর করে ঐকিক নিয়মে প্রমাণও করে দিছে। কীভাবে প্রমাণ করছে? যে গভর্নমেন্ট তো মানে হাসিনা সরকার তো বারবার বলতেছিল যে এটা পেছনে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এবং তারা শেষমেশ এই আন্দোলনকে থামানোর জন্য কোন দলকে নিষিদ্ধ করছে? জামাতকে নিষিদ্ধ করছে। এতেই প্রমাণ হয় যে আমরাই ছিলাম আন্দোলনে। তো কথা হলো কি ভাই, আপনি তাহের সাহেব আপনি প্রমাণ করেন 100 বার, কোনো সমস্যা নাই, আপনি প্রমাণ করে আপনি আনন্দ পান, আমার কোনো আপত্তি নাই। আবার বিএনপি কাজ করতে পারে, তারা আনন্দ পায়, কোনো সমস্যা নেই। কিন্তু এই আন্দোলনের সময় তো আমরা বিদেশে ছিলাম না, আমরা তো এই দেশে ছিলাম না এখানে। আজকে আল জাজিরা করতেছে, এখানে সাদিক কায়েমকে হিরো বানাচ্ছে, আবার নাহিদ ইসলাম বিবৃতি দিয়া সাদিক কায়েমকে জিরো বানাচ্ছে। এই হিরো জিরো কম্পিটিশন আমরা দেখতে চাই না, কারণ মাত্র দগদগে ঘটনা, 1 বছর হয় নাই, আমরা তো ছিলাম। এই আন্দোলন ছিল সারা দেশের মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই দেশের উপর দীর্ঘ 15-16টা বছর এই শেখ হাসিনা এবং তার দোসররা এমন অত্যাচার করেছে, এমন টর্চার করেছে, সমস্ত সেক্টরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। ভাই 30-32 বছর বয়স হয়ে গেছে একটা লোকের, সে জানে না কিভাবে ভোট দিতে হয়। এটা পৃথিবীর কোথাও সম্ভব? এখানে হয়েছে এটা। উত্তর কোরিয়াতেও ভোট দিতে হয়, ভোট দিতে পারে, একটা থেকে প্রার্থী, কিন্তু ভোট দেওয়ার সুযোগটা তারা পায়। আমাদের এখানে 30-32 বছর বয়সের লোক অনেক পাইছি আমি, যারা বলছে জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই। এই কাজটা করছে, তো করার পরে এই মানুষগুলি তার উপরে কি হ্যাপি ছিল? হ্যাপি ছিল না। কিন্তু সমস্ত মানুষের পুঞ্জীভূত ক্ষোভ একটা ছোট্ট স্পার্ককে কেন্দ্র করে তারা প্রজ্বলিত হয়ে গেছে, সবাই মাঠে নামছে। এই আন্দোলনে কোনো নেতা ছিল না। এই আন্দোলনের নেতা খুঁজতে হয়, এই আন্দোলনের নেতা ছিল একদিকে বললে নেগেটিভ ভাবে বললে শেখ হাসিনা, সেই ছিল নেতা, যে কি কি করতে হবে পাবলিক এসে উস্কাইছে। তার প্রত্যেকটা স্টেপ ছিল আন্দোলনের পক্ষে, সে প্রত্যেকটা ভুল স্টেপ নিছে প্রতিবার, এবং সেটা আন্দোলনকে আরো বেগবান করছে। আর প্রকৃত লিডার ছিল দেশের মানুষ, সবাই ঐক্যবদ্ধ ছিল, সবাই। এবং কাউকে কেউ কারো ইনস্ট্রাকশন শুনে করছে তা কিন্তু না। নাম কেন এই যে আপনার এই যে কি বলে আপনার নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, এরা মুচুলোকে দিয়ে আন্দোলন ই করছিল না, বন্ধ করছিল না, আন্দোলন তো তার প্রত্যাহার করেছিল, আন্দোলন শেষ। তারা তো দিছে ভাই, লেখাতে এখনো দেখি। তখন প্রাইভেট ইউনিভার্সিটি করছে না, আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন তো শেষ হয়ে গেছিল ভাই। প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনকে জায়গায় রাখছে, যাত্রাবাড়ি পোলাপার আন্দোলনের জায়গায় রাখছে। এখানে কি সবাই আইডি কার্ড নিয়ে এসেছিল যে আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট? পাবলিক আমি দেখছি। শোনেন, আমি এত দূর যাবো, আমি আমার নিজের ফ্যামিলির কথা বলি। আমার এখন কি এককভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা দেখছি আমরা? এটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তো বললাম তো একটু আগে। একজনে বলে সাদিক কায়েম হিরো, নাহিদ ইসলাম বলে সাদিক কায়েম জিরো। আরে হিরো বানানোর প্রবণতা যেটা, ওটাও খারাপ, তাকে জিরো বানানোর প্রবণতা ওটাও খারাপ। ইতিহাসে যার যার অবস্থান, এখানে আপনি একজন লোককে আলাদা করতে পারবেন না, যে না থাকলে আন্দোলন হইতো না। সব দলের মানুষই তো মারা গেছে, আসে কোথায়? সাধারণ মানুষ এমন থাকে, এমন একজন লোক থাকে যে যাকে বাদ দিলে আন্দোলন হইতো না, তাহলে বুঝতে হবে সেই নেতা। ওই নেতা এখানে কে? কারে বাদ দিলে আন্দোলন হইতো না? যখন 6 নেতা বললো যে আমরা আন্দোলন শেষ, তখন আন্দোলন তারা বন্ধ করতে পারছে? পারে নাই তো, আন্দোলন তো হয়ে গেছে। কাজে এই জিনিসটাকে মানতে হবে, এটা ছিল সবার আন্দোলন। আচ্ছা ধরেন আপনার শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই যে 15টা বছর, এই 15 বছর বিএনপির লিডাররা কি করছে বলেন তো? কি করছে? ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল? তারা কি করছে? তারা তো প্রথম দিন থেকে তারা শেখ হাসিনা শাসনের বিরোধিতা করতেছে না। এই যে শেখ হাসিনা শাসনের বিরোধিতা করা, তার বক্তব্য যদি একজন লোক শুনে যদি সে যদি উদ্দীপ্ত হয়, এটা কি আন্দোলনের অংশ না? একটা এটা কি আন্দোলন না? আন্দোলনটা কিভাবে হয়? আপনি যখন পানিকে আগুন দিয়ে চাপ দেন, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ফুটে বাষ্প হয়ে যায়, তা হয় না। কিন্তু ওই পানির মধ্যে তাপ জমা হতে থাকে, হতে 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 চাপ যখন বাড়তে বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন সেটা এই হয়ে যায়, বাষ্প হয়ে যায়। তো আপনি বাষ্পটা দেখে যদি বলেন যে ওইটুক সময় আন্দোলন হচ্ছে, তা না রে ভাই, শুরুর থেকে এগুলো তাপ হচ্ছে, মানুষ উত্তপ্ত হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। এইভাবে বিচার করতে হবে। যারা নিজেরা ক্রেডিট নিতে চায় তাদেরকে আমি একটা কথা অনুরোধ করব যে আপনি নেওয়ার কেউ না, জনগণ যদি আপনাকে দেয় তাহলে বুঝবেন আপনার ক্রেডিট আছে, আর যদি জনগণ না দেয় আপনি দাবি করে নিতে পারবেন না। আমি আলোচনা আবারও ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি। জনাব হুমায়ুন কাদের চৌধুরী, আমি আপনার কাছে আসি। গত 16 বছরে নির্যাতিত পরিবারগুলোর মধ্যে অন্যতম আপনার পরিবার, এবং আপনি নিজেও সবচেয়ে বড় একজন ভিকটিম। আপনি নিজে গুমের শিকার হয়েছেন,
আপনি গুম হয়েছিলেন, একটু সেই চিত্রগুলো একটু জানতে চাই, সেই স্মৃতিগুলো আসলে। আলহামদুলিল্লাহ আজকে প্রথম মানে এই ঘোষণাপত্রের মধ্যে আজকে বারবার করে কিন্তু এই গুম ব্যক্তিদের ব্যাপারেও অনেকবার তোলা হয়েছে। তো আমি অনেক গ্রেটফুল, আমি থ্যাংক ইউ জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, যে উনি এই জিনিসটাকে স্মরণ করছে, উনি এটাকে ইম্পর্টেন্স দিচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার গুমের সময়টা খুব কম ছিল, 7 মাস। আমাকে যখন তুলে নেওয়া হয় তার কিন্তু পরবর্তী আমি খবর পাই যেটা, যে কাশিম সাহেবের ছেলে মীর আরমান, তাকেও তুলে নেওয়া হয়েছিল, এবং ব্রিগেডিয়ার আজমি সাহেবকেও কিন্তু গুম করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাকে খালি 7 মাস পরে কিন্তু তারা ছেড়ে দিয়েছিল। আজমি সাহেব এবং আরমান ঠিক 1 বছর আগে কিন্তু ছাড়া পান। ওনার বোধহয় 6 তারিখে ছাড়া পান, অগস্ট মাসের 6 তারিখে ছাড়া পান। 8 বছর এই আয়নাঘরগুলোর মধ্যে তাদেরকে রাখা হয়েছিল। আল্লাহর অনেক অনেক মেহেরবানি যে ওনারা এখন সুস্থ আছে, ওনারা ভালো আছে, আমাদের সাথে আছে। কিন্তু কিভাবে করে যে এই আমাদেরই ভাই বোন, কিন্তু এরা যারা আমাদেরকে গুম করেছিল এগুলো কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজেই বাস করে। তো এই ব্যক্তিরা কিভাবে করে মানুষের থেকে এরকম জঙ্গলি জানোয়ার হয়ে গেল, ওটা কিন্তু আমি আমার মাথায় এখনো বুঝ পাই না। মাসুদ ভাই, আপনিও অনেকজনের সাথে আলাপ আলোচনা করেছেন। আপনারা তো জানতেন না যে আপনারা বেঁচে ফিরবেন কিনা? না, আমাদের ধারণা ছিল যে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। না, আমাদের ধারণা ছিল যে আমাদেরকে এখান থেকেই সরাসরি উপরে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। তো এই জিনিসটা পরবর্তীতে আপনাদের সাথে, আপনাদের সাংবাদিকরা অনেকজনে এসেছিল, আমরা কিন্তু ইউনুস সাহেবের সাথে এই আয়নাঘর দেখে এসেছি। সেখানে গিয়েও জানি না এটা কেউ নোটিস করেছে কিনা, কিন্তু তাদের এই বাড়িগুলোকে গোপন রাখার জন্য কিছু কিছু ট্রিক ব্যবহার করে। আমাকে যে বিল্ডিং এর মধ্যে রাখা হয়েছিল, দেখলাম প্রথমবারের মতো বাইরে থেকে দেখতে পারলাম বিল্ডিংটা কিরকম দেখতে। ওখানে বড় করে একটা সাইনবোর্ড লাগানো যে কোয়ারেন্টিন, কোভিড কোয়ারেন্টিন সেন্টার। মানে বাইরের মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে যে ভিতরে যায় না, ভিতরে কোভিড আছে, তো ওই জন্য কেউ ভিতরে যেত না। এখন যেগুলো বুঝতে পারছি যে এটা আসলে মানে রাষ্ট্রীয় মেশিনারি যেভাবে করে ব্যবহার করা হচ্ছিল, এই জিনিসটা অনেক উপরের থেকে অর্ডারগুলি আসতো। এই শেখ হাসিনা নিজে কিন্তু এই অর্ডারগুলি দিত। যাদেরকে গুম করা হয়েছে আমরা এখন তালিকা দেখছি যে ডিজিএফআই রেখে ধরা হচ্ছে, ডিবি রেখে ধরা হচ্ছে। এদেরকে ধরে কোনো লাভ নেই, কিন্তু হুকুমদাতা কিন্তু শেখ হাসিনা নিজে ছিল। অডিও কিছু কিছু বের হয়ে আসছে এখন, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অর্ডারগুলো সরাসরি গণভবন থেকে দেওয়া হতো। আশা করি আমরা জানতে পারবো যে কিভাবে করে এগুলো ঘটেছে। এখনো হয়তো কিছু মানুষ এখনো হয়তো আটক আছে কোথাও। আমি একটু সেই সময়কার স্মৃতি জানতে চাই, মানে আপনি সেই সময়কে আসলে কি ভাবছিলেন যখন আপনি গুম হয়েছিলেন? স্মৃতি বলতে কি, আমাদের তো, আমরা যারা গুম হয়েছিলাম সবারই একটা ধারণা ছিল যে আমাদেরকে এখান থেকে সরাসরি হত্যা করা হবে, আমাদের ফিরে যাওয়ার আর কোনো উপায় ছিল না। বারবার করে আমরা কিন্তু জিজ্ঞেস করতাম, আমরা যারা যারা গুম ছিলাম, আমাদের সবাই, এখন তো আমাদের নিজস্ব একটা গ্রুপ হয়ে গেছে, যারা ফিরে এসেছি আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, আলাপ আলোচনা করি, সকলের স্টোরি কিন্তু কিছু কিছু মিলে যায়। আমরা সকলেই জিজ্ঞেস করতাম, প্রথম সপ্তাহ মাস এক হয়তো আমরা জিজ্ঞেস করেছি যে ভাই কতদিন থাকতে হবে এখানে, কেন নিয়ে এসেছেন। যখন জবাব আপনি পাবেন না তখন কিন্তু নিজের থেকে বন্ধ হয়ে যায় প্রশ্ন করা। তো আমরাও প্রশ্ন করা বন্ধ করে দিতাম, কারণ আমরা তখন বুঝে যেতাম যে হয়তোবা এখান থেকে সরাসরি আল্লাহর কাছে। তো এই স্মৃতি বলতে এখন 7 মাস তো লড়াই করেছি, আর আমার মনের মধ্যে ধারণা যে আমি যে ওইখানে বসেও যে লড়াই করেছিলাম ওটাও কিন্তু আন্দোলনের একটা পার্ট। মানে যতটুকু পেরেছি এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করেছি। আমাকে আপনি বলছেন যে আমি হয়তো একজন, আমার পরিবার অথবা আমি ব্যক্তি হিসাবে সবচেয়ে বেশি নির্যাতিত না। কতগুলি এখনো মানুষ আছে, কতগুলি মায়ের সাথে এখনো আমার দেখা হয়, এই মায়ের ডাকের যেই সংগঠনটা আছে তাদের মাধ্যমে অনেকজনের সাথে পরিচয় হয়েছে, এখনো অপেক্ষায় আছে। তাদেরকে আপনি যদি বলেন যে এত বছর হয়ে গেছে এখনো কিসের অপেক্ষায় আছেন, তারা আপনাকে যতদিন পর্যন্ত আমি আমার সন্তানের চেহারা দেখবো না, তাদের মরদেহ দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না যে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এদেরকে আপনি কেমনে করে সান্ত্বনা দেবেন? এই জিনিসগুলো তো আপনার কোনো না কোনোভাবে এগুলোকে অ্যাড্রেস করতে হবে, আপনার তো আসল তথ্যগুলো বের করে আনতে হবে। আমার পরিবারের মধ্যে আমি সবচেয়ে বড় ভিক্টিম না, আমি মনে করি যে আমার মা সবচেয়ে বড় ভিক্টিম। সে স্বামী হারিয়েছে, তারপর সন্তান হারিয়েছে। আমাদেরকে বাধ্য করা হলো, আমার পুরো ফ্যামিলি দেশ ছেড়ে বিদেশে থাকা শুরু করেছিল।
এখন তারা আস্তে আস্তে করে ফেরত আসা শুরু করেছে। আর এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এই ছাত্র সমাজকে। আর যোগ করে দিতে চাই, খালি ছাত্র সমাজ না, বাংলাদেশের প্রতিটা মানুষ এই আন্দোলনের সাথে শরিক ছিল। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটা খুব সুন্দর একটা কথা বলেছে যে আমরা অনেকজনকে দেখি, অনেকজনের নাম বারবার করে আমরা শুনি যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, কারণ তারা হয়তো ছাত্রদল করতো অথবা ছাত্র শিবির করতো, কোনো না কোনো দলের সাথে তারা যোগদান করেছিল। ব্যক্তি এতগুলি মারা গেছে, হয়তো কিছু চানাচুর বিক্রি করতো, হয়তো কেউ রিক্সা চালাতো, এদেরকে কেউ স্মরণ করছে না। এদের নামগুলি হয়তো এখন ইতিহাসের থেকে মুছেই ফেলা হবে, কারণ তাদের ওই পরিচয়টা ছিল না। তালিকা যেগুলি করা হচ্ছে, এই ব্যক্তিগুলোকে সবচেয়ে উপরে রাখা উচিত, কারণ এই মানুষগুলা বাকি সব কিছু ছেড়ে দিয়ে খালি দেশের ব্যাপারে চিন্তা করে, পরিবারকে ব্যাপারে কিন্তু চিন্তা করা বন্ধ করে দিয়েছিল। তারা দেশের ব্যাপারে চিন্তা করে কিন্তু মাঠে নেমেছিল। আপনার একটা খুব ফেমাস একটা ফুটেজ চলে এসছে, যে রিক্সাওয়ালাটা মরদেহ কিছু নিয়ে যাচ্ছিল, ও তো আর কিছু চিন্তা করেনি যে এটা কে, চিনতো না, এটা কেন হয়েছে তাও চিন্তা করেনি। সেই কারণে দেখছে যে একজন কম বয়সের মানুষ যাকে গুলি করা হয়েছে, এভাবে পুলিশ বাহিনী গুলি করেছে, সে পড়ে আছে, কেউ সাহায্য করছে না। সে মনের টানে সে বিশ্বাস করে যে এটা আমার দায়িত্ব, মুসলমান হিসেবে দায়িত্ব, যে আমার এই কাজটা আমার করতে হবে। এই ব্যক্তিগুলো হলো কি বাংলাদেশের আসল হিরো। এই ব্যক্তিগুলা এত 16 বছর ধরে যে কষ্ট করেছে, এই ব্যক্তিগুলোকে আসলে আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রেসপেক্ট এদেরকে দেওয়া উচিত। এই যে এতগুলো মানুষ মারা গেল, বা এই যে আপনি গুমের কথা বললেন, শেখ হাসিনার সময় আপনাদের দলেরও অনেক লোক গুম হয়েছে, এটি সঠিক পরিসংখ্যান কি আমরা পেয়েছি? বা জুলাই আন্দোলনে যে যারা শহীদ হয়েছেন তাদের পূর্ণাঙ্গ আমরা কি তথ্য পেয়েছি? যে আমরা তো সবকিছুর মধ্যে, বাংলাদেশের মধ্যে আমরা রাজনীতিতে যারা ইনভলভ আছি না, আমরা এত বিতর্কের মধ্যে ঢুকে যাই। আজকে আমরা বলছি যে 1400 মানুষ প্রাণ হারিয়েছে এই আন্দোলনের মাধ্যমে। হ্যাঁ, 1400 মানুষের তালিকাটা যখন আমরা প্রকাশ্যে দেখব, তখন হয়তো দেখব যে অনেক পুলিশ বাহিনীর মানুষের নাম ওই তালিকার মধ্যে পড়ছে না। আমাদের কিন্তু ওই তালিকাটাও লাগবে। এই আমাদেরকে ইন্টারন্যাশনালি বলা হচ্ছে যে পুলিশের তালিকা এখনো কিন্তু আমরা ঠিকমতো করিনি, করা দরকার আছে। কারণ যেভাবেই করে দেখেন না কেন, এগুলো কিন্তু বাংলাদেশের নাগরিক ছিল। এখন যতগুলি মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষের কিন্তু তালিকা করা উচিত। এই জিনিসগুলোর দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকমতো নিয়েছে কি নেয়নি, এটা মাসুদ ভাই ঠিকমতো বলতে পারবে। উনি সাংবাদিক মানুষ, ওনার ওই ফ্রিডমটা আছে, আলহামদুলিল্লাহ ওই ফ্রিডমটা উনি ফিরে পেয়েছেন, যে উনি আসলে এই সরকারকেও হয়তো বা কিছুটা ক্রিটিসাইজ করতে পারে। আমরা খুব নাজুক একটা সিচুয়েশনের মধ্যে আছি। আমরা সামনে আজকে রাতে ঘোষণা হবে নির্বাচন কবে হবে, এই নির্বাচনের ঘোষণাটা হয়ে গেলে আমরা হয়তো বা আরেকটু মুখ খুলতে পারবো। জি, আমরা বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলবো নিশ্চয়ই। আপনি ভিকটিম, আপনার পরিবার ভিকটিম, যারা যারা আছে সবার বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলতে চাই। আমি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে আসি। এই যে যতগুলো মানুষ আসলে জুলাই অভ্যুত্থানে মারা গেল, এর সঠিক চিত্র বা তথ্য কি আমরা পেয়েছি? মানে কেন পেলাম না? সরকারের ব্যর্থতা, সিম্পল তো। এই কোশ্চেনের আর কোনো জবাব নাই। আপনি বলতে পারেন আমার ব্যর্থতা, হ্যাঁ আমার ব্যর্থতা হতে পারে। আমি হয়তো আমার সামনে 2 জন লোক মারা গেছে, তা আমি তালিকাটা দিইনি, এটা আমার ব্যর্থতা হতে পারে। কিন্তু আলটিমেটলি সরকারের ব্যর্থতা। একটা সরকার, যে সরকারকে এদেশের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে সহযোগিতা করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল সহযোগিতা করেছে যারা ছিল এখানে। আওয়ামী লীগ তো বিতাড়িত কথা, আওয়ামী লীগ আলাপ বাদ দেন। এমনি বাংলাদেশের ইতিহাসে এর আগে এত সুবিধাপ্রাপ্ত কোনো সরকার আসে নাই, যাকে ওখানকার এক্সিস্টিং সকল পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিছে। সেরকম একটা সরকার, এখন একটা মন্ত্রণালয় আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তারা তো এই কাজটা করতে পারে, তাদের আর কোনো কাজ নেই। তাহলে আপনি আমাকে বলেন, এই সরকার 1 বছরেও তালিকাটা করতে পারলো না কেন? এই যে ঘোষণাপত্র, এখানেও বলছে প্রায় 1000 লোক, তা প্রায় শব্দটা তো আমি দেখতে চাই না। আমি প্রায় কেন বলবো? আপনি কেন অ্যাকুরেট হিসাব? মৃতদের ভাই মারা গেছে তো, এটা তো এমন না বেড়াতে গেছে, এটা তো বললাম 2-5 কাকের হিসাব না যে আরেক শহর থেকে এই শহরে আসবে। সম্প্রতি আমরা গণকবর দেখি, এগুলো তো মারা গেছে ভাই, কোন ফ্যামিলিতে কজন মারা গেছে, এই হিসাবটা আপনি বাই করতে পারেন না। সরকারের, আপনার সরকার তো মানে দেশব্যাপী, প্রত্যেকটা গ্রামে পর্যন্ত সরকারের একটা কেউ না কেউ প্রতিনিধি আছে। আগে মানুষের জন্ম মৃত্যু হিসাব নিতে চৌকিদার দফাদারা নিত, তাও তো তারা হিসাব পায়। একটা মানুষ জন্ম নিলে হিসাব পায়, একটা মানুষ মারা গেলে হিসাব পায়, সরকারের দপ্তর তো আছে। তো সেখান থেকে আপনি এই ঘটনায় কয়জন লোক মারা গেল হিসাবটা আনতে পারলেন না।
কেন পারলেন না? আসলে আনতে যে হবে এই ব্যাপারে আপনি সিরিয়াস না। বলবেন কেন সিরিয়াস না? সিরিয়াস না এই কারণে, আমি এখন সবচেয়ে যে কথাটা নাকি আমি বললে অনেকে আমাকে বলে আপনার আর কোনো কাজ দেখলে সরকারের সমালোচনা করেন। সিরিয়াস না এই কারণে যে চেতনার কারণে, যে চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের গত বছরের জুলাই আন্দোলনটা হয়েছিল, সেই চেতনা দ্বারা এই সরকারের উপদেষ্টাদের 80% সঙ্গে কোনো ওই চেতনার সঙ্গে সম্পর্কই নেই, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইনক্লুডিং ডক্টর ইউনূস। যখন এখানে আন্দোলন হয়, ডক্টর ইউনূস তখন ফ্রান্সে, উনি আন্দোলনের সঙ্গে ছিলেন। যেদিন ওনার নাম ঘোষণা করা হয় ওই দিন উনি সার্জনের কাছে অপারেশন করতে গেছেন। হি ওয়াজ নট প্রিপেয়ার্ড যে আমার এই কাজটা করতে হবে, তাকে ছাত্ররা ফোন করে ডাইকে নিয়ে আসছে। তো আপনি তো কোনো প্রিপারেশন ছিল না, এবং আপনি এরকম কিছু অপ্রস্তুত লোককে এনে আপনি বানাই গেছেন উপদেষ্টা। আলী ইমাম মজুমদার বলেন, আপনার বয়স্ক লোক একটা। নূরজাহান বেগম, উনি কি প্রিপেয়ার্ড ছিলেন যে উনি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় চালাবেন? প্রিপেয়ার্ড ছিলেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বড় মন্ত্রণালয়, বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ মিনিস্ট্রিগুলোর মধ্যে একটা। ওনার বাবা ছিলেন এক সময়, আমি তখন সাংবাদিকতা করি। তো এটা একটা সেন্সিটিভ মিনিস্ট্রি কিন্তু। তো আপনি কি করছেন এগুলো? এখন আপনি যাকে বানাইছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উপদেষ্টা, আপনার এলাকার লোক বানাইছেন, উনি কি করছেন আল্লাহ জানে, কিন্তু উনি কি করছেন আমি জানি না। তবে কি করেন না এটা আমি বলতে পারি, উনি একটা তালিকা করতে পারেন নাই। জুলাই আন্দোলনের পরে, মানে এত রক্তক্ষয়ী আন্দোলনের পরে মানুষের প্রত্যাশিত একটি সরকার আসলো, মানে জনপ্রিয়, আপনি বললেন যে সেটি সবার জনসমর্থন পেয়েছে এই সরকার। সেক্ষেত্রে জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার প্রক্রিয়া কি সেভাবে এগোতে পারছে? না, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া না, এটা একটা লম্বা প্রক্রিয়া, এটা অনেক লম্বা একটা প্রক্রিয়া হবে। কারণ এটা তো মনে করেন আপনার ধরুন মব, তো বিশাল একটা জনগোষ্ঠী তারা প্রতিরোধের জন্য দাঁড়াই আছে। কেউ একজন গুলি করতেছে, গুলিটা করতে আসছে, অনেক সময় স্নাইপার দিয়ে অনেকে গুলি করছে শুনলাম। তো সেরকম গুলি যদি হয়, যেমন মুগ্ধ মারা গেছে, অনেকে বলে এটা নাকি স্নাইপারের গুলিতে মারা গেছে। এখন যে গুলি করছে সে তো হয়তো মনে করেন প্রায় আধা কিলোমিটার দূরে বসে আছে। এখন ওই লোক যদি নিজে স্বীকার না করে যে আমি গুলি করছি, তাহলে আপনি কীভাবে পাবেন? তাহলে ওখানে যে বসাইছিল ওখানে হয়তো 5 জন লোক বসাইছিল, কার এখান থেকে গুলি গেছে কে জানে। এটা কিন্তু বলা বড় করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমরা এই জন্য সবাইকে কিন্তু আমরা বলছি শেখ হাসিনার অর্ডারে হয়েছে। এ ঠিক আছে, শেখ হাসিনার অর্ডার যারা ক্যারি করছে তাদেরও কি কোনোই দায় নাই? আপনি আমাকে কথা পাঠান, আপনি আমাকে বললেন যে ওই ঘরে যে আগুন দিয়ে আসো, আমি আগুন দিয়ে আসলাম, ঘর জ্বলে গেল। এখন আমাকে তো বললাম আমি তো কিছু জানি না, আমার উনি বলছে। তো আমি তো রোবট না, আমি তো মানুষ। আমার মধ্যে কি এই চিন্তাটুকু কাজ করে না? আগুন দিলে কি হয়? কাজেই দায় কিন্তু আমাকেও নিতে হবে, দায় আমাকেও নিতে হবে। এখন ওই যে ওনার কথাটা বলি, ওনার যে ঘটনা উনি এতক্ষণ ধরে বললেন, ওখানে টর্চার করছে, যে করছে উনি তো বললেন সেও তো একজন মানুষ। তো উনি কে? এটাকে অনুসন্ধানের চেষ্টা করছে। গুম ঘর গুম করে রাখা হয়েছে, আয়না ঘর গুম করছে, এখানে হাসিনার অর্ডার করছে। হাসিনা তো 1 নম্বর কালপিট। আমি ওনাকে তো আমি আর ছাড় দিচ্ছি না। ওনার সঙ্গে তারেক সিদ্দিক সাহেব, ওনাকেও আমি ছাড় দিচ্ছি না। ধরেন আপনি বলতো যারা এটা এক্সিকিউট করলো তারা কি দুধে দেওয়া তুলসী পাতা? তো ওই সময় যে দিন ওনাকে ধরে গেলো ওই দিন ওখানে কে ছিলেন ইনচার্জ, এটা কি আর্মি বলবে না? আর্মিতে বলা উচিত। আমি সে জায়গায় বললাম যে বিচারের প্রক্রিয়াটা এগুচ্ছে কিনা। এগুলো এগোচ্ছে না, এগুলো কেউ মাথা ঘামাচ্ছে না। মানে ঘামাচ্ছে বলে আমি জানি না, ঘামাইতে পারে, জানি না, হয়তো তলে তলে হচ্ছে, আমি বলতে পারবো না, আমি এখনো শুনি নাই। আমার জানা মতে এগুলো নিয়ে মাথা ঘামানো হচ্ছে। এবং এটা যেমন ধরেন তারেক রহমান সাহেবকে ওটা কিন্তু মেরে শুনছি একদম, মানে মেরুদণ্ড ওটাকে ভেঙে দিয়েছিল। এটা তো কারো না কারো আঘাতে ভাঙছে। ওই আঘাতটা কে করছে? ওই আঘাতটা কে করছে তারা আপনি খুঁজে বের করতে পারবেন না। তাকে কি বলা হয়েছিল ভেঙে দাও? জি। তো এখন এই যে যদি বলা হয়েও থাকে আপনি ভাঙবেন কেন? আপনি অন্য কোনো এক্সকিউজ দিতে পারতেন। তো এইগুলি ভাই ঠিক না, এইগুলি বিচার হওয়া উচিত, প্রত্যেকটা স্তরের বিচার। আলোচনা একটি বিরতি থেকে ফিরে আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটু বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আমি জনাব হুমাম কাদের চৌধুরী, আপনার কাছে আসি। আপনারা যে গুমের শিকার হয়েছেন, এত মানুষ গুমের শিকার হয়েছে গত 16 বছরে, এবং এই জুলাই আন্দোলনে এত মানুষ নিহত হয়েছে, এর বিচার আসলে সে বিচারের প্রক্রিয়া কি এগুচ্ছে? আপনারা তো বিচার চান নিশ্চয়ই। আপনি হয়তো যেই কথাটা বলছেন যে এখানে কিন্তু সরাসরি জড়িয়ে আসে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটা বর্তমানে আবার নতুন করে চালু করা হয়েছে, ওটার কথা চলে আসছে। একটু হতাশ হয়েছি
আমরা তো দেখছি, আমাকে বারবার করে বলা হয়েছে যে আপনি আপনার কেসটা এখানে ফাইল করেন। আমি যদি তাদের থেকে ওই কনফিডেন্সটা পেতাম যে তারা আসলে বিচারটা ঠিক মতো করে করবে অথবা তদন্তটা ঠিক মতো করে হবে, তাহলে কিন্তু আমি কেসটা ফাইল করতাম। আমি কনফিডেন্স পাচ্ছি না তাদের মধ্যে। তার সঙ্গে যেটা মাসুদ ভাই যেটা বললো যে আপনার তো বিচার প্রক্রিয়াটা যে শুরু হবে, তদন্ত যে শুরু হবে, কারা করছে, এটা একটা ট্রান্সপারেন্সি দরকার আছে। এখন পর্যন্ত অনেকেই কিন্তু সোফার মামলা করেছে। আমি যতদূর জানি ব্রিগেডিয়ার আজমি সাহেবও করেছে, তার মামলাটা ওখানে ফাইল করেছে। আরমানও বোধহয় সে মামলা ফাইল করেছে। আমাদের দলীয় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবও কিন্তু তার কেসটা ওখানে ফাইল করেছে। মুভমেন্ট কি হয়েছে এখন পর্যন্ত কিছুই জানি না আমরা। আমি অনেকবার গিয়ে এসেছি এই গুম কমিশনের কাছে, আমার স্টেটমেন্ট সেখানে দিয়ে এসেছি। তাদের মাধ্যমে কিছুটা হয়তো দেখতে পেরেছি, কিছুটা ট্রান্সপারেন্সি ছিল সেখানে। তাদের মাধ্যমে কিন্তু আমি আয়নাঘর নিজ চোখে দেখে এসেছি। আপনারা অনেক সাংবাদিকরা ছিলেন সেখানে। তো কিছুটা হতাশ হওয়ার পরে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মামলা আমি ফাইল করব যখন একটা দলীয় সরকার থাকবে। কারণ তখন অন্তত কেন এখন হতাশ আপনার মধ্যে? কারণ এই মাসুদ ভাই যেটা বললো, এই সরকার তো অতটা সিরিয়াস না। মাসুদ ভাই যে জিনিসটা তুলে ধরলো যে কিছু কিছু বিষয় তারা প্রায়োরিটি দিচ্ছে, কিছু বিষয় আছে যে ওই হলে হলো না হলে নাই। এই আমাদের ঘটনাগুলি তাদের জন্য অতটা কিন্তু প্রায়োরিটি লিস্টের মধ্যে অত হাই না। এখন তো স্বৈরাচার মুক্ত দেশ, আসলে এখন কেন স্বৈরাচার মুক্ত দেশ? কিন্তু এখন আপনার তো কেপেবল সরকার লাগবে আপনার, ঠিক না? আপনি আমি আপনার সাথে একদম পুরোপুরি একমত। আপনি যখন বললেন যে এটা জনগণের প্রত্যাশায় একটা সরকার গঠন করা হয়েছে, এইখানে আমি একটু সংশোধন করে দিই আপনাকে। আমরা জনগণ হিসাবে, আমি ব্যক্তিগতভাবে আমি জনগণ হিসাবে আমি আপনাকে বলছি যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে দেখতে চেয়েছিলাম। ওটাতে আমরা অনেক খুশি হয়েছিলাম যখন এই ছাত্ররা যখন ডিসিশন নিল যে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আমরা ইউনূস সাহেবকেই নিব। অনেক হইচই, অনেক নেগোসিয়েশন করেছিল বোধহয় সেনা প্রধান সাহেবের সাথে। ওটার পরে ওটা আমরা একটা আলটিমেটলি ওনাকে প্রধান বানাতে পারলাম। তবে ওনার সাথে যে যারা যারা পরবর্তীতে যুক্ত হলো অ্যাডভাইজার হিসাবে, সেখানে আবার হতাশ হলাম আমরা। কাউকে আমরা চিনি না, তাদের ওই এক্সপিরিয়েন্স আছে কি নেই ওটা কেউ দেখলো না। এখন তারাই হয়ে গেছে আমাদের মাই বাপ, তারা এখন আমাদেরকে নতুন বাংলাদেশ দেখানোর চেষ্টা করছে। ভাই, যারা এই দায়িত্বগুলি নিয়েছে তারা আজ পর্যন্ত কি কি দায়িত্ব পালন করেছে, কি কি রেজাল্ট আমরা দেখতে পেরেছি তাদের থেকে, এটা তালিকা করা কিন্তু খুব জরুরি হয়ে গেছে। কারণ আমাদেরও কিন্তু ওই সারা বছর পরে একটা স্টুডেন্ট কিন্তু একটা রেজাল্ট শিট পায় যে কোথায় এ পেয়েছে, কোথায় বি পেয়েছে। জনগণ কিন্তু সামনে এদেরও একটা রেজাল্ট শিট দিবে। তো আমরাও দেখতে চাই যে কারা কোথায় কি কাজ করেছে, কোথায় সফল হয়েছে তারা। এই জিনিসটা আমাদের জন্য দেখা খুব জরুরি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস বলবো যে আপনার যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আছে, ভেরি স্যাড টু সে যে তারা এখন নিজেদেরকে হিরো বানানোর জন্যই কিন্তু কাজ করছে। তারা যে আসলেই বিচার চায় কি বিচার চায় না ওটা না। বড় বড় লম্বা লম্বা স্পিচ দিবে। এখন সব কিছু টেলিভাইজ হচ্ছে, তো টেলিভিশনের সামনে প্রতিদিন আসবে, এসে এসে তারা আমাদেরকে আপডেট দিবে যে কী হয়েছে না হয়েছে। বিচারের আসল মূল কি ঘটনা ঘটেছে অথবা ভিতরে কি হচ্ছে কি হচ্ছে না, আপনি ওই জিনিসগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না। আপনি হয়তোবা দেখবেন যে কিছু গত পরশু দিন ডেভিড বার্গম্যান আমাদের একজন সাংবাদিক আছেন, উনি কিন্তু বেশ ভালোভাবেই ক্রিটিসাইজ করেছে আইসিটির যে ট্রায়াল যেটা চলছে বর্তমানে, ওখানে কিন্তু সে অলরেডি ক্রিটিসাইজ করা শুরু করেছে। ডে ওয়ানে, প্রথম দিনেই ক্রিটিসিজম শুরু হয়ে গেছে। আপনার লক্ষণ কিন্তু আমি ভালো দেখছি না। এই জিনিসগুলো যদি এখন সংশোধন না করা হয় তাহলে আমরা কোনো সময় কোনো জাস্টিসের চেহারা দেখতে পাবো না। আর তার সাথে সাথে আমরা যারা ভিকটিম আছি তারা দিনে দিনে কিন্তু খাট্টা হতেই থাকবো। আমি আবার আসবো আপনার কাছে। আমি যারা মাসুদ কামাল আপনার কাছে আসি যে আমরা আসলে অভ্যুত্থানের যে বিজয় বর্ষপূর্তি সেটি আমরা পালন করছি। এই সময় এসে আসলে যে গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে প্রত্যাশা, সে জায়গায় আসলে কতটা হাঁটতে পারছি? এখানে হয়তো হাঁটতে পারছি, বাট দৃশ্যমান না, একদমই দৃশ্যমান। আমি একটা কথা বলি মাঝে মাঝে যে এটা আমাদের ধর্মেও আছে এগুলো, যে কাজটা আপনি আমাকে করতে বলবেন অথবা যে কাজটা আপনি আমাকে করতে চাইবেন যে এই কাজটা আমি করে তোমাকে দিব, এই জিনিসটা এটা নিজের জীবনে করে দেখাতে হয়। আপনি আচরি ধর্ম বলে না, তো ওনারা একটা সংস্কার করবেন, সকল ক্ষেত্রে সংস্কার করবেন।
সংস্কারটা কি সাধারণ মানুষ কি বুঝে? আপনি এখনো যে কোনো পাবলিককে জিজ্ঞাসা করেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ পার্থক্যটা কি, বুঝবে না, বলতে পারবে না, সে বুঝেও না। কাজে এরকম মানে আপনার বাক্যের কচকচানি, শব্দের কচকচানি, এগুলি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলে জিনিসটা করে দেখাতে হয়। আপনারা যে সমস্ত সংস্কার করতে চান যে এগুলি আপনি করবেন, আপনি এটা পাইলেন কোথায়? তার মানে আপনাদের মনে হয়েছে এই কাজগুলি করা উচিত। সংস্কারগুলি কোথায় কাজে লাগাবো? যারা সরকারে থাকবেন তারাই তো কাজে লাগাবে। তো আপনারা তো একটা বছর সরকারে ছিলেন, তো একটা বছর আপনারা যা করতে চান সেগুলো নিজেদের জীবনে করে দেখেন না, তখন পাবলিকই বলবে আরে এই কাজগুলো তো খুব সুন্দর। আপনি বলবেন হ্যাঁ এটাই সংস্কার, আমি এটাই করতে চাই। আপনি বলেন তো গত এক বছরে এই সরকারের জীবন যাও, এই সরকারের চাল চলন, কথাবার্তা কোনটা আগে সরকারের চেয়ে ভিন্ন ছিল বলেন তো? আপনি একই পদ্ধতিতে চলছে, সেম, সব সেম, সব সেম। তাহলে আপনি তাহলে কি দেখাবেন? আপনি কি সংস্কার করবেন? আমি একটা এক্সাম্পল দেবো, আমি তো মিডিয়ার লোক, একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে জুলাই আন্দোলন হবে, এই উপলক্ষে দেশের 170টা পত্রিকায় আগামীকালকে ক্রোড়পত্র ছাপা হবে। মানে ক্রোড়পত্র মানে সরকারি বিজ্ঞাপন, 170টা পত্রিকা। ঢাকার মধ্যে 70টা, ঢাকার বাইরে 100টা দৈনিক পত্রিকা। ঢাকার 70টার মধ্যে আমি ভাই 36 বছর ধরে সাংবাদিকতা করি, আমি গোটা 15 চিনছি, বাদ বাই এগুলো চিনি না। ধরলাম 20টাই চিনছি, তো 50টা অখ্যাত পত্রিকায় আপনি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন। 2 পৃষ্ঠার বিজ্ঞাপনের মূল্য কত হবে? মিনিমাম 5 লাখ টাকা। এবং আমি এদের 2-একজনকে আবার জিজ্ঞাসা করছি কেমনি করে, ওই জন্য ফোন নাম্বার নিছি। এই যে একটা পত্রিকার নাম চিত্র, দৈনিক চিত্র, চিনেন? জীবনে শুনছেন পত্রিকা এগুলো? তো ধরেন এরকম একটা পত্রিকা, তো খবর নিয়ে কি জানলাম যে এখানে আসলে 5 লাখ টাকার মধ্যে ওরা 5 লাখ টাকা পাবে না, 2 লাখ টাকা একটা ফিক্স হয়েছে। 2 লাখ টাকা তাদের দিতে হবে। কাকে দিতে হবে? দিতে হবে। তো এখন এই পদ্ধতিটা কিন্তু আগের গভর্নমেন্টের আমলে ছিল। সামনে জুলাই সনদ, তাহলে পার্থক্যটা কি হলো ভাই? জুলাই পার্থক্যটা কি? সনদে এখনো স্বাক্ষর হয়নি, সেক্ষেত্রে আসলে আমরা ঐক্য কতটা দেখি, যে অভ্যুত্থান পরবর্তী 1 বছর ঐক্যের জায়গায় কতটা দাঁড়িয়েছে? জুলাই সনদ দিয়ে যদি আপনি বলেন সনদটা কি, এই যে আলোচনাগুলি হচ্ছে, এই আলোচনার মাধ্যমে কিভাবে দেশটা চালাতে হবে, যে সংস্কারগুলো, এই সংস্কারগুলোকে একত্রে বলা হবে জুলাই সনদ। এটা ভালো। আমি আপনাকে একটা মানে বলি, হয়তো ওনাদের একটু খারাপ লাগবে, যে এই যে সংস্কারগুলি হচ্ছে, এই ধরনের সংস্কার প্রস্তাব বিএনপির আরো 3 বছর আগে থেকে আছে। 31 দফা আছে না? আছে। তো এদের এই সংস্কার প্রস্তাব যেগুলি হচ্ছে, এগুলি যখন আলোচনা হচ্ছে, বিএনপি লোকের আলোচনা প্রতিদিন করে, অমুক করে, তমুক করে, ওই সময় কি বিএনপি তাদের 31 দফা নিয়ে সারা দেশের মানুষের কাছে তারা যাচ্ছে, ওই প্রক্রিয়া কি স্থগিত করছে? করে নাই। তো কেন করে নাই? বিএনপি তো বলতে পারতো যে আমরা একটা সরকারের সঙ্গে সংস্কার আলোচনা করতেছি, কিন্তু আমাদেরটা আপাতত স্থগিত, যেটা হয় তারপরে আমরা দেখবো। তা তো বলে নাই। বলে নাই এই কারণে বিএনপির বক্তব্য হলো, আমি যেটা বুঝি হয়তো তাদের এটাই বক্তব্য, যে আমরা তো অনেক গবেষণা করে আলোচনা করে 31 দফা বানাইছি, আমাদেরটা যে খারাপ, আমাদেরটা যে প্রয়োজনীয় না, আমাদেরটা যে প্রয়োগযোগ্য না, এটা কি তোমরা প্রমাণ করতে পারছো? পারে নাই। তো সরকারের উচিত ছিল কি, যখন তারা সংস্কার প্রস্তাবগুলি দিচ্ছে, তখন বিএনপিকে বলা উচিত ছিল ভাই আপনাদের 31 দফাটা আমাদেরকে দেন আনুষ্ঠানিকভাবে, আমরা ওইটার সঙ্গে এটা মিলাইয়া তারপরে মার্জ করে আমরা একটা বানাই। সেই মার্জিং কিন্তু কেউ যায় নাই। আলী রিয়াজ সাহেব করবো, আলী রিয়াজ সাহেব বিদেশ থেকে উড়াই নিয়ে আসছে বিদেশি এক জিনিস, সে আমাদের গণতন্ত্র শেখাচ্ছে। শিখেন গণতন্ত্র, ওনার সঙ্গে যারা যারা আছে সব বিদেশি, কাজ শেষ করে তারা আবার উড়াল দিব। যদি এমন হইতো তারা বলতো যে এটা করার জন্য আমি আমার আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছি, তাহলে আমি তাকে স্যালুট করতাম। তাকে তারা করছে? করে নাই। কাজে ভাই ভবিষ্যতে আমি বলে দিই আপনাকে, ধরেন হাইপোথেটিক্যালি ধরলাম বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি সংস্কার প্রস্তাব যেগুলি হবে না, তাদের 31 দফার সঙ্গে যেগুলি মিলবে সেগুলি নিবে, বাকিগুলি আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। আমি জনাব হুমায়ুন কাদের চৌধুরী আপনাকে দিয়ে শেষ করতে চাই। 16 বছরের আপনাদের আন্দোলন, আপনি নিজেও একজন রাজনীতিবিদ, এবং জুলাই অভ্যুত্থান, আপনার কি আকাঙ্ক্ষা আসলে বাংলাদেশের প্রতি, সেই পথে আমরা কতটা হাঁটছি? মাসুদ ভাই যেটা বললো যে শুরু তো করেছিলাম, যে ওই পথে হাঁটার স্বপ্ন দেখেই তো আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন বাস্তবায়ন কতটা হয়েছে ওটা নিয়ে সবার মনের মধ্যেই একটু সন্দেহ রয়ে গেছে। আসলে আমরা সত্যি করে বলতে আজকের দিনটা
এই যে 5টার সময় যে খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো, ভাষণ শুনলাম আমরা সবাই একসাথে দাঁড়িয়ে, আমরা জাতীয় সঙ্গীত শুনলাম, এই জিনিসটা কিন্তু অতটা মানুষ হয়তো মনে রাখবে না, কারণ আমরা সবাই এখন কিন্তু নজর রয়ে গেছে যে ওই 8টা 20-এ যে প্রোগ্রাম হবে, যে ঘোষণা আসবেন, ওটা নিয়ে, ওই ভাষণটা নিয়ে আমরা আমরা সবাই একটু চিন্তিত আছি। আমরা সবাই এটার সাথে সাথে আমি একটা জিনিস আপনাকে যোগ করে রাখি, আমরা কিন্তু আশা করছি যে এই যদি আমাদের ইলেকশন ডেট ঘোষণা হয়ে যায়, আর আপনি যে কথাটা বললেন যে আমরা কতটুক এই কেমন বাংলাদেশ চাই, একটা জিনিসের দিকে একটু নজর রাখবেন। এই ঘোষণা আসার পরে যেই উপদেষ্টারা নির্বাচন করার জন্য কিছুটা শখ রেখেছে, তারা কি রিজাইন করে কি করে না, এই জিনিসটা দেখা কিন্তু খুব জরুরি হয়ে গেছে। কারণ আপনার আসলেই আমরা কি ডেমোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে থাকবো কি থাকবো না, আমরা কি আসলেই নতুন বাংলাদেশের দিকে হেঁটে চলছে নাকি না, এটা দেখার মধ্যে কিন্তু সবচেয়ে বড় সিগন্যাল এটা হবে যে এই যার যে উপদেষ্টারা সামনে সংসদ সদস্য হতে যাচ্ছে, তারা কি ইমিডিয়েটলি রিজাইন করে কি করে না। যদি না করে তাহলে তো আমরা বুঝে যাবো যে আগের সিস্টেমটাই এখনো বহাল রয়েছে, যে যারা ক্ষমতায় একবার বসে থাকে তারা আর ক্ষমতা ছাড়তে চায় না। তো যতদিন পর্যন্ত আমি মন্ত্রীর পদে থাকতে পারি ওখানে আমরা থেকে গেলাম, পরবর্তীতে কিছুটা ম্যানিপুলেশন করে আমি সংসদে পৌঁছাতে চেষ্টা করব। এই জিনিসটা তো আগেও দেখেছি, তো ওই জন্য আমরা একটু বাংলাদেশের মানুষকে আমি সতর্ক করে দিচ্ছি যে এই জিনিসটার উপরে নজর রাখবেন আপনারা সকলে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ যদি আজকে পান, তাহলে কোনো শঙ্কা আছে এরপরেও? না, শঙ্কা তো থাকবে না, কিন্তু আসলে আপনার তো একটা জিনিস মাথায় রাখতে হয় যে যারা বর্তমানে দায়িত্বে আছে তারা কিন্তু কিছুটা বড় রোল প্লে করছে। আপনার ইলেকশন কমিশনের উপরেও তারা অনেকটা চড়া হওয়ার সম্ভাবনা আছে। আপনার সামনে ইলেকশনটা কিভাবে হবে, ডিসি কোথায় বসবে না বসবে, কোন ইএনও কোথায় দায়িত্ব পালন করবে, এই জিনিসগুলো তো তাদের হাতেই রয়ে যায়। ওই জন্যই বলছি যে আপনার লেভেল প্লেইং ফিল্ড যদি আপনারা আসলে দেখতে চান, তাহলে তাদের পদত্যাগটা খুবই জরুরি। ধন্যবাদ। আমি একটু 30 সেকেন্ডের জন্য যেতে চাই জনাব মাসুদ খান আপনার কাছে। আজকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া ব্যাপক তোলপাড়, বিশেষ করে গণমাধ্যমগুলো তো দেখছি যে আজকে বর্ষপূর্তি পালন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে, সেক্ষেত্রে এনসিপির নেতাদেরকে আমরা কাউকে দেখছি যে কক্সবাজার, আসলে এটি নিয়ে মানে এটা হয়েছে কি জানেন, আমার কাছে খুব আমি একটু হতাশই হয়েছি। এই কারণে দেখেন নতুন দলটাকে কিন্তু আমি আসলে পার্সোনালি পছন্দ করি, কারণ এই যে আওয়ামী লীগ বিএনপি দেখতে দেখতে চোখ পুষে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে নতুন একটা ফোর্স আসুক, এদের উপর ভরসা করছিলাম। এখন এরা দেখি বিতর্ক ছাড়া থাকতেই পারে না, এরা বিতর্ককে ইনভাইট করে, আসো আসো আমাকে ঘিরে ধরো। তারা 4 জন গেছে ওখানে, হাসনাত, সার্জিস, পাটোয়ারি এবং তাসনিম, যারা গিয়েছে। কেন গিয়েছে? পাটোয়ারি বলতেছে আমরা পদযাত্রা করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। আচ্ছা, ঘুরে আসা, ঢাকার থেকে প্লেনে করে 11:30টার সময় যে কক্সবাজারে নামা, আবার ওখান থেকে 3:30টায় চলে আসা, আবার যে 5 স্টার হোটেলে ওঠা, কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল হলো ওইটা, প্রতি রাতে ভাড়া হলো 18,000 টাকা। তো তারা কি এত বড় লোক একজন? হইতে পারে, সার্জিস বলছে তার নাকি বাপদাদা নাকি জমিদার ছিল, আবার এর আগে দেখতাম তার নাকি মানি ব্যাগে টাকা থাকতো না। তো এগুলো অনেক কিছু হইতো আর কি। তো এখন এগুলি কি মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। আপনি মনে রাখবেন, সন্দেহ কিন্তু ভয়ঙ্কর মারাত্মক। ওনাদের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আজকে তাদের যে দুরবস্থা, এর কারণ কিন্তু এগুলো। আসলে বয়স একটা ফ্যাক্টর, বুঝছেন। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল এবং হুম্মাম কাদের চৌধুরী, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।